आरजीकार घटनालाई लिएर बसिएको जुनियर डाक्टरहरूको धरनामा पुगिन् मुख्यमन्त्री। उनले भनिन्, म तपाईहरुसँग कुरा गर्न आएको छु। म आन्दोलनको पीडा बुझ्छु, कृपया मेरो कुरा धैर्यपूर्वक सुनिदिनुहोस्। मुख्यमन्त्रीले भने, मलाई अनुमति दिनुभयो भने म खुसी हुनेछु। म तपाईहरुसँग कुरा गर्न आएको हुँ। आन्दोलनको पीडा म बुझ्छु। मेरो कुरालाई एकचोटि सुनिदिनुहोस्, त्यसपछि नारा लगाउनुहोस्। यो तपाईहरुको लोकतान्त्रिक अधिकार हो। म तपाईहरुको आन्दोलनको कदर गर्छु। मेरो पोस्ट महत्त्वपूर्ण छैन, जनताको भावना महत्त्वपूर्ण छ। तपाईहरुको मागलाई म सहानुभूतिपूर्वक विचार गर्छु। म सीबीआईलाई पनि 3 महिनाभित्र सुनाई गर्ने पनि अनुरोध गर्छु। आरजीकार लगायत सबै मेडिकल कलेजका बिरामी कल्याण समिति विघटन गर्छु। एक अर्कासँग कुरा गर्नुहोस् र निर्णय लिनुहोस्। काममा फर्किनुहोस्। म तपाईहरुको विरुद्ध कुनै कारबाही गर्दिन। म कुनै पनि डाक्टरहरूको कारबाहीको विरुद्धमा छु। म तपाईहरु कहाँ साथी बनेर आएको हुँ। मलाई लाग्छ तपाई कहाँ आउनु भने म आफैलाई बेइज्जत गर्नु होइन। आफैलाई उठाउनुहोस्, न्याय पाउनुहुनेछ, अन्याय हुने छैन भनी मुख्यमन्त्री ममता ब्यानर्जीले जुनियर डाक्टरहरूलाई भनेको छ। हेर्दै गर्नु सीसीबी साइक तर्फबाट यो खबर। করতে পারছি না। ঝড় হয়েছে, আপনারা যখন কষ্ট হয়েছেন আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা ওনাকে একটু ছুটতে বলুন না, ওনাকে আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো, আমি আমার সাথে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছে। আমি আপনাকে বলতে চাই, আমি চিন্তা করবো যদি কোনো দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আমি সিবিআই যত তাড়াতাড়ি বিচার হোক, এবং 3 মাসের মধ্যে কারো যেন ফাঁসি না দেয়। আমি আপনাদের সামনে বসে আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন। আমি আপনাদের এটুকু বলবো, আমি আশা করি আপনারা আপনার কষ্টের মধ্যে নিশ্চিত হচ্ছেন এবং আপনাদের পরিবার আপনারা প্লিজ আমি বলতে
পারি আপনাদের বিচার করব। যদি সত্যকে উদ্দেশ্য হয় দোষীরা শাস্তি পাবে, দোষীরাকে আমি তাদের জানাই না, জানি না, সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মধ্যে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের সিনিয়র যদি সত্যকে উদ্দেশ্য হয় দোষীরা শাস্তি পাবে, দোষীরাকে আমি তাদের জানাই না, জানি না, সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মধ্যে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। পুলিশ নই, ওরা এসপি জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি কোনো ডক্টরের বিরুদ্ধে, কোনো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন, আপনাদের ছাড়া যেটা মারা গেছে ক্যাথলিকও চেঞ্জ করতে পারেন না, সেই জন্য আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তা সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ম আছে আস্থা করেছি, আপনাদের একজন তখন মনে রাখবেন যে আমি আপনাদের সময় লাগে।
এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করবো। সাজা দেওয়া যায় না, তদন্ত যদি প্রমাণিত হয় সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা মনে ভাবেন আমি আপনার পক্ষে বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলে আমি 26 অনুষ্ঠান করেছিলাম, মনে রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। আলোচনায় কি বসবেন দিদি? আলোচনায় কি বসবেন? কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আমার আবেদন করবো, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার আপনাদের জন্য করে দিলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেয়, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আপনি চিফ মিনিস্টার আছেন। আমি একটা পক্ষে বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ চলে গেছে। আবার আমাদের সোমবার আগে যাওয়ার পরিকল্পনা হয়েছে, কিন্তু এই জাস্টিস সম্পর্কে শাস্তি না হয় এবং এরকম ঘটনাকে আর ঘটনা আপনাকে ইনশোর করতে পারে না। আর্থিকর মেডিকেল কলেজ থেকে যে সমস্ত তথ্য উঠে আসছে, দেহ থেকে শুরু করে মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে দেওয়া,
এই যে ঘটনাগুলো আজকে আপনারা মাধ্যমের সামনে এটা কারা করে এই ক্রিমিনাল রাজ যদি মেডিকেল কলেজগুলোতে বয়া থাকে তাহলে আমরা কি করে সেফটি করে ফেল করতে পারি? তাহলে এই যে দাবি সিপির পদত্যাগের দাবি হোক, ডিএমই ডিএইচএস সরানোর প্রস্তাব হোক, অ্যাকশন নেওয়া হোক, এই দাবিগুলো তো আমাদের শুনতে হবে, তাহলে আমরা তো সদস্যের কাছ থেকে যেতে পারবো না। তাই এই দাবিগুলো আমাদের শোনা হোক, এটাই আমরা চাই। এসে ভাইদের সাথে ভাইদের কথাগুলো তো শুনতে হবে, পাক্ষিক হতে পারে না। যেমন বলবে ভাইদের কথা শুনতে হবে, ভাইদের যে দাবি করবে সেই দাবি নিয়ে আজকে 36 জন ধরে আমরা এখানে বসে আছি, সেই দাবিগুলো শোনাবো, এটাই আমরা সৌম্যদেব লাইভ স্ট্রিমিং এর দাবি কি থাকছে? সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা 35 দিন ধরে বসে আছি, তাহলে একজন দিদি হিসাবে 35 দিন ধরে রোজ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে বসে আছি। 14 আগস্টের হামলা আমরা কাটিয়ে এসেছি, তাহলে এই সহানুভূতিটা আমার মনে আরও আগে হলে আরও ভালো হতো। যাই হোক, দেরিতে হলেও তিনি যে এসছেন ওয়েলকাম জানাই, কিন্তু আমাদের দাবিকে তো শুনতে হবে, জানা আমরা তো দ্বিপাক্ষিক, একপাক্ষিক তো কোনো হতে পারে না, দ্বিপাক্ষিক বিষয়। লাইভ স্ট্রিমিং এর দাবি কি থাকছে? আমরা তো বারবারই বলছি এই লাইভ স্ট্রিমিংয়ের দাবিটা আমাদের না, এটা তো মমতা ব্যানার্জি ওনারই দেওয়া। 2019 সালে যখন পরিবার ঘটনা বলে তিনি তো বলেছিলেন হাইড অ্যান্ড সিক দাদা ভাইয়ের মধ্যে কথা হবে, দাবি নিয়ে আলোচনা হবে, তাহলে এর মধ্যে তো হাইড অ্যান্ড সিকের কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি না। দাবিগুলো আমরা আগেই দিয়ে রেখেছি, তোলার করি। এখানে তো প্রশ্ন হচ্ছে দাবিটা মানবেন কি মানবেন না, এটাই নিয়ে প্রশ্ন। মানে এটা নিয়ে তো কোনো আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে, কলা কৌশলগত রণনীতিগত কথা কোনো হবে না। এখানে স্পষ্ট করে আমরা দাবি রাখবো, উনি সেটা পাচ্ছেন না কেন, পারবেন কি পারবেন সেটা বলুক, যদি না পারেন তাহলে কেন পারছেন না সেটা কথনটা আজকে আমার মনে হয় না এই যে আপনারা এতটা বলছেন সবার মানে আলোচনার জায়গাটা সেটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেই সমস্যা মনে হয় যে এখনো পর্যন্ত যখন উনি এসছেন এই সমস্যা এখানে এসছেন ওয়েলকাম করছি। অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত, এই দৃষ্টিভঙ্গি আজ 34 দিন পরে আরো আগে হওয়া উচিত ছিল বলে ঠিক আছে। আগের রাগ কষা জেদাজিদের কোনো জায়গা নয়। আমি মনে করি যদি উনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন, আমরা 2 ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র 2 ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনা করতে পারি। মুখ্যমন্ত্রীকে কিছু একটা বলতে গিয়েছিলেন, কি বলবেন? না, উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে আন্দোলনের মুখ বলে একজন পুলিশ অফিসার পরিচয় করে দিলেন। সেই জায়গা থেকে উনি বলেন দেখো বাবু তোমরা কি করবে। আমি বলেছি এই জায়গায় যে আমরা এই আলোচনায় বসতে চাই, এইটুকুই কথা হয়েছে। লাইভ টেলিকাস্টের দাবি যেটা একাধিক দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই। এই আলোচনার শর্তগুলো কি এক থাকছে? আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে। 5 দফা যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাতে আমরা রাজি নই। মুখ্যমন্ত্রী বললেন আমরা আলোচনায় বসতে মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, ওয়েলকাম জানিয়েছি। আমরা আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি। 5 দফা দাবি। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিসের স্লোগান উঠছিল, মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে, জাস্টিস চাইতে। সিবিআই এর কাছেও আমরা যাবো, মহামান্য আদালতের কাছেও যাবো, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে, এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে পারি। একটা পয়েন্ট উনি বললেন যে আমি সিএম হিসাবে আসিনি, আমি আপনাদের বড় বোন হিসেবে। আমি এদিকে একটা অলিভ করা আছে না, আলটিমেট কল্পনার কোনো জায়গা নেই। আমরা মানবিক দেখিয়েছেন, আমরা 35 দিন থেকে আমরাও মানবিক দেখিয়েছি। তাহলে আমরা আলোচনা চাই। বারবার যে কথা আমরা বলে এসেছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে, আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় বসতে রাজি আছি। মানে উনি আসার পর কি মানে অগ্রগতিটা কি ঘটলো? কিছু আলোচনায় বসতে চেয়েছেন। প্রথম যে 2টো মেল এসেছিল, সেই 2টো মেলে তো কোথাও মোবাইল বসার কথা ছিল না। 2য় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা মোবাইল সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরাও আলোচনা করতে পারি। আমরা কেউ জানি না
আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন, এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক, এখানে আলোচনা হয়। আমরা চাই না উনি এতদূর এসেছেন, আমাদের কাছে এসেছেন, স্বাস্থ্য ভবন এখানে, স্বাস্থ্য ভবন আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের এটা আমাদের চুপ করার দাবি। সুস্থ সমাধান হোক।
ছাড়বো না আমরা।